আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধিবৃত্তের 2 নম্বর টপিক। তো আসলে অধিবৃত্তের প্রথম লেকচারে আমরা সূত্রগুলো খুব সুন্দর করে শিখেছি। দ্বিতীয় টপিকে আমরা একটা অঙ্ক করেছিলাম, সেটা ছিল যে যদি একটা ছোট একটা সমীকরণ, একদম আদর্শ আকারের মতোই যদি একটা ছোট একটা সমীকরণ দেওয়া থাকে, সেটা থেকে আমরা কিভাবে উপকেন্দ্র, কেন্দ্র, নিয়ামক রেখা সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উৎকেন্দ্রিকতা এইসব বের করা যায়, সে বিষয়গুলো আমরা দেখেছি। এখন আজকে যদি মনে করো পরীক্ষায় তোমাকে ছোট একটা সমীকরণ না দিয়ে বড় একটা সমীকরণ দেওয়া থাকে, তখন যদি তোমাকে বলে যে উপকেন্দ্র বের করো, নিয়ামক রেখার সমীকরণ বের করো, এই যাবতীয় যতগুলো সূত্র আছে, যে কোনো কিছু তোমার পরীক্ষায় চাইতে পারে, তো সেই বিষয়গুলোই আজকে আমরা দেখব। দেখো, আমি তোমাদের এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি, আর অবশ্যই আমরা অসীম কুমার সাহা স্যারের বইটা একটু ফলো করব। সেই অনুযায়ী টপিক ওয়াইজ আমরা টাইপ ভিত্তিক আসলে অঙ্ক করব। এখানে হিউজ পরিমাণে অঙ্ক আছে না, আসলে আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো যে 6-এর সি, সেটা হচ্ছে অধিবৃত্ত। তো এইটার মধ্যে যতগুলা টপিক আছে আমি তোমাকে টপিকগুলো শেষ করে দেবো। তুমি যদি একটা অঙ্ক ভালো করে এখান থেকে করো, এই রিলেটেড যাবতীয় যত অঙ্ক আছে আমি আশা করি তুমি সেটা পারবা। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের লেকচারটা আমরা শুরু করে ফেলি। তো দেখো, তোমাদের এখানে আমি একটা অঙ্ক লিখে রেখেছি, এটা হচ্ছে কি 4-এর অঙ্ক। দেখো, এখানে বিশাল বড় একটা সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণ থেকে তোমাকে বলছে যে প্রকৃতি নির্ণয় করতে, কেন্দ্র বের করতে, শীর্ষ বের করতে, আর উপকেন্দ্রের স্থানাঙ্ক সমূহ বলছে বের করতে। পরীক্ষায় সাধারণত বর্তমান যে প্রশ্নের প্যাটার্নগুলো আমরা দেখতে পাই, সেখান থেকে আসলে সর্বোচ্চ 3টা 4টা, এর বেশি আসলে চাই না, সর্বোচ্চ 3টা আর কি। তার মানে তোমাকে প্রিপারেশন নেওয়া লাগবে যে অবশ্যই মানসিক একটা সক্ষমতা থাকা লাগবে যে আমার 3টা অ্যান্সার করা লাগবে। তাহলে দেখো, এরকম একটা সমীকরণকে তুমি যদি আদর্শ আকারে নিতে চাও, তাহলে আমি এখানে 2টা ফর্মুলা লিখে রেখেছি তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে। প্রথম শর্তটা বা টপিকটা হচ্ছে এক্স এর চলকগুলা, এক্স এর চলক আছে, সেই চলকগুলা সবগুলা তুমি একসাথে লিখবা। তারপর এখানে আরো একটা কথা বলছি যে সহগটা তুমি 1 করে নিবা। 1 যদি না থাকে তুমি অবশ্যই 1 করে দিবা, কমন নিবা আর কি। সেম 2 নম্বরে খেয়াল করো, y এর যে চলকগুলো আছে সবগুলা তুমি একসাথে লিখবা, এবং সেখান থেকে y এর সবটা তুমি 1 করবা, y স্কয়ারের সবটা তুমি 1 করবা। যে 1 করলে আসলে কি হবে, তোমার জন্য সূত্র তৈরি করা সহজ হবে, এবং তুমি সূত্রের যে আকারটা আমরা জানি সাধারণত x² / a² - y² / b² = 1। x এর সাথে x স্কয়ার ছিল না, তার সহগটা 1 ছিল, দ্যাটস ওয়াই আমরা সাধারণত কমন নিব, কারণ সূত্রের আকারে রাখা লাগবে। আরো একটা কথা বলি, একটু খেয়াল রাখো, x এর চলকে যদি সর্বোচ্চ 2টা পদ দেয়া থাকে, তার মানে অবশ্যই x এর মধ্যে সূত্র হবে। সেম y এর মধ্যে যদি 2টা চলক থাকে, তার মানে অবশ্যই এখানে সূত্র হবে, তোমাকে সূত্র ক্রিয়েট করা লাগবে। কিন্তু মনে করো যে y এর শুধুমাত্র একটা চলক আছে, তার মানে এখানে সূত্র করার দরকার নেই, ওরা তোমাকে ডিরেক্ট দিয়ে দিচ্ছে আকারটা। তাহলে চলো আমরা এই অঙ্কটা সলিউশন করলে তুমি খুব ভালো করে বুঝতে পারবা। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, 9x² 18x। তাহলে এইটা দেখো x x, এই দুইটা হচ্ছে আমার x চলক। এখানে দেখো -16y², এখানে আছে -64y। তার মানে দেখো দুইটা আছে y, দুইটা আছে x, তার মানে অবশ্যই দুই জায়গাতেই আমার সূত্র তৈরি করা লাগবে। তাহলে চলো আমরা একই সাথে লিখি x এর গুলা। তাহলে এখানে আমরা পাচ্ছি 9x² মাইনাস হচ্ছে 18x, আর এখানে পাবো y এর সবগুলা -16y² মাইনাস হচ্ছে 64y। আরেকটা বিষয় খেয়াল রাখবা, ধ্রুব সংখ্যা যত কিছু আছে সব আমরা ডান পাশে নিয়ে যাব, কারণ আমরা সূত্রের মধ্যে দেখছি যে ডান পাশে কিন্তু 1 আছে, তার মানে সংখ্যাগুলো আমরা ডানে রাখবো, পরবর্তীতে ভাগ করে দিলে আমরা 1 পেয়ে যাব। তো -199 উপরে চলে গেলে তুমি +199 পাবা। তারপরে যে কাজটা করা লাগবে তোমাকে, সর্বপ্রথম x² এর সহগটা তুমি কমন নিয়ে নিবা, তাহলে এখানে 1 হয়ে যাবে এবং আমাদের সূত্রটা তৈরি করতে সহজ হবে। তো x² এর সহগ এখানে কত আছে, 9, 9 কমন নিয়ে নিলাম, তাহলে তুমি পাবে x², আর এখানে তুমি কত চলে যাবে, 9 যদি কমন নাও তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে 2x থাকবে, তার মানে x² এর মধ্য থেকে আমি
9 কমন নিয়ে গেলাম। এখন এই y এর সাথে দেখো y স্কয়ারের সাথে সহগ কত আছে স্যার -16 কমন নিয়ে নাও। এই তো y স্কয়ার মাইনাস হচ্ছে 4 16 হচ্ছে কি 64 ইকুয়াল হচ্ছে 199। এখন তুমি যদি এখানে মাইনাস কমন নাও তার মানে কিন্তু এখানে প্লাস হবে। এবং তুমি যদি এই বিষয়টা আসলে একটু কনফিউজড থাকো কোনো ঝামেলা নাই, তুমি এই -16 আবার গুণ করে দেখো পুরোটা পাচ্ছ কিনা। -16 এর সাথে y স্কয়ার গুণ করে দিলে -16y স্কয়ার প্লাস এ -16 এর সাথে 4 যদি গুণ করে দাও -64 পাবা। এই প্লাস এ মাইনাস আর y তো y আছে। আচ্ছা এখন তুমি যে কাজটা করবা তুমি মনে রাখবা কমন নেওয়ার পর ভিতরে যেটা থাকবে এখানে মাস্ট বি সূত্র হবে, এখানে যা থাকবে তার অবশ্যই সূত্র হবে। তাহলে চলো আমরা এখানে সূত্রটা একটু ক্রিয়েট করার চেষ্টা করি। অবশ্যই কিসের সূত্র হবে? বর্গের সূত্র হবে। কারণ তুমি এখানে দেখো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। এখানে দেখো স্কয়ার আছে, তার মানে তোমাকে অবশ্যই এখানে বর্গের সূত্র করা লাগবে এবং তার সহগ 1 আছে, তার মানে আমাকে কমন নেওয়া লাগবে। আগে কমন নিয়ে নিছি, এখন ভিতরে আমরা সূত্র তৈরি করে ফেলবো। দেখো এখানে আছে x স্কয়ার মাইনাস এই 2x টা নিয়েও লিখতে পারি না 2 ইনটু এটা যদি মনে মনে a চিন্তা করি a স্কয়ার মাইনাস 2a, তাহলে 2a মানে কি 2 ইনটু x মানে কি 2x না, এটা আমি 2x পেয়ে গেছি। তার মানে এখানে b এর জন্য তোমার একটা 1 গুণ করতে হবে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আমরা সূত্রের জন্য এখানে 1 এর স্কয়ার আনবো মানে b স্কয়ার আনবো। খেয়াল করো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে দেখো x স্কয়ার এই যে x স্কয়ার এই যে মাইনাস 2x এই যে মাইনাস 2x, কিন্তু অতিরিক্ত তুমি কিন্তু এখানে 1 এর স্কয়ার আছে মানে 1 আসছো, কিন্তু তুমি যদি অতিরিক্ত কোনো মান আনো তাহলে কিন্তু এখানে আমাকে অবশ্যই সমতা করে দেওয়া লাগবে। কিন্তু এখানে 1 মানে যে তুমি অতিরিক্ত 1 বসাইছো সেটা না, কারণ আগে কিন্তু তোমার 9 গুণ আকার আছে, তার মানে তুমি কিন্তু অতিরিক্ত 9 কে 9 অতিরিক্ত 9 লিখেছো। তো আমরা যে কাজটা করব এখানেই সমতাটা না করে আমরা এই ইকুয়ালের ডান পাশে যে সংখ্যাগুলো বসাবো সেই পাশে একবারে ডাইরেক্ট আমরা সংখ্যাগুলো বসাবো যাতে করে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। তাহলে এই পাশে আমাদের কত ছিল 199 ছিল, আর এখানে আমি অতিরিক্ত কত লিখছি স্যার এই যে 9 অতিরিক্ত লিখছি 9 কে 9, তার মানে এখানে প্লাস 9 দিয়ে দিবা। একটু খেয়াল রাখবা এইখানে যেই আকারে থাকবে যদি প্লাস 9 কে 9 হয় তাহলে এই পাশে প্লাস 9 দিবা। কেন জানো? কারণ এই প্লাস 9 যদি এই পাশে আনো তাহলে তো মাইনাস 9 হয়ে যায়, আর এই মাইনাস 9 এই প্লাস 9 হচ্ছে কাটা যাবে। আশা করি এখানে সূত্র তৈরি করাটা তুমি বুঝতে পারছো। তারপর এখানে খেয়াল করো এখানে আছে মাইনাস হচ্ছে 16 দিয়ে দিলাম, আর ভিতরে অবশ্যই তোমার সূত্র হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু এই 4y হতে আরো কত বসাইতে হয় 2 বসাইতে হয়, এই যে আমি এখানে 2 বসাই দিলাম, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখন একটু তুমি খেয়াল করো তো আমি কিন্তু এখানে 2 দুগুণে 4 বসাইছি অতিরিক্ত 4, কিন্তু এটা আসলে 4 না। 16 এর সাথে যদি তুমি এখানে 4 গুণ করো 4 দশে 40 4 ছয় 24 মানে 64, অতিরিক্ত আমি এখানে কত লিখছি 64, কিন্তু আগে আছে মাইনাস 64, এই কারণে কিন্তু ওই পাশেও আমি মাইনাস 64 বসাই দিব, কারণ এই মাইনাস 64 এই পাশে আসলে তো প্লাস 64, তাহলে মাইনাস 64 আর প্লাস 64 কি যাবে কাটা যাবে, আমার সমতা হয়ে গেল। মানে অতিরিক্ত মান লিখলে অবশ্যই তোমাকে সেটা সমতা করে দেওয়া লাগবে। তারপরে এখানে আরো একটু খেয়াল করো এই যে 9 আছে এখানে সূত্র হয়ে গেছে a b এর হোল স্কয়ার প্লাস এইখানে হয়ে যাবে এটা মাইনাস হবে এই যে এখানে মাইনাস এখানে হবে 16, এটা হবে a b হোল স্কয়ার সূত্র y 2 এর হোল স্কয়ার। আর এখানে একটু খেয়াল করো 199 থেকে যদি 199 এর সাথে যদি 9 যোগ করো তার মানে হচ্ছে 208, 208 থেকে যদি তুমি 64টা আসলে ভাগ করে দাও তাহলে তুমি পাবা হচ্ছে মূলত 144। কত পাবা 144 পাবা। 199 আর 8 হতো 208, 208 থেকে 64 চলে গেলে তোমার থাকবে হচ্ছে কি 144। এখন আমাদের অঙ্কে কি বলছিল বা আমরা আকারটা কি জানতাম যে স্যার দেখেন ডান পাশে কিন্তু 1 আছে, তার মানে এই 144 কিন্তু তোমার ভাগ করে দেওয়া লাগবে 9x - 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 বাই 144 ভাগ করে দিচ্ছি 16, এখানে হবে y 2 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 144 ইকুয়াল 1। আমার কিন্তু এই আদর্শ আকারে আনার জন্য কিন্তু আমি ডান পাশে ধ্রুব সংখ্যা 1 করে ফেলছি। এখন একটু খেয়াল করো 9 কে যদি 144 এর মধ্যে ভাগ করো তুমি পাবা হচ্ছে 16, তাহলে x - 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 মাইনাস এই 16 দিয়ে যদি 144 কে তুমি ভাগ করে দাও তাহলে তুমি পাবা হচ্ছে 9।
তাহলে y প্লাস 2 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল হচ্ছে 1 পেয়ে গেছো। এখন এইটাই তোমার হচ্ছে আদর্শ আকার। তাছাড়াও আমরা আরো একটা লাইন করতে পারি আমাদের সুবিধার্থে, সেটা খেয়াল করো। x মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 এর স্কয়ার মানে 16, আর y প্লাস হচ্ছে 2 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে সেটা 9। এটারে তুমি 1 নং সমীকরণ ধরে নিবা। কেন ধরে নিবা জানো? তুমি আসলে ধরে নেওয়ার পিছনে কারণ আছে, আর তোমার মনে করো যে তোমার এখানে অন্য মান থাকলেও ধরে নিবা, বিষয়টা খেয়াল করো। আমরা সাধারণত সূত্র জানি কি, x স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার না স্যার? এখন এইটা কিন্তু x না, এটা হচ্ছে x মাইনাস 1। তার মানে তোমাকে x স্কয়ার থাকলেও তুমি ধরে নিবা, কারণ আমরা তো কম্পেয়ার করব যে a স্কয়ার জায়গায় কোন সংখ্যা থাকলে আমি বলবো যে এটা, মনে করো যে এখানে আছে 9, তাহলে আমি বলবো যে a এর মান হচ্ছে কি 3, কারণ 3 স্কয়ার মানে 9। সেম এই কারণে এখানে যে 16 থাকে, তার মানে আমরা বলতে পারবো b এর মান হচ্ছে 4। তার মানে এরকম ভাবে আমরা সিম্পলি করতে পারবো। এটা কিন্তু আমার y না, এটা হচ্ছে y প্লাস হচ্ছে 2। এই কারণে আমরা এই 1 নং সমীকরণকে একটু ভালো করে খেয়াল করো, 1 নং সমীকরণকে আমরা বড় হাতের একটা x স্কয়ার দিব ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস বড় হাতের একটা y স্কয়ার দিব ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1 এর সাথে কি করব স্যার? তুলনা করে। এতর সাথে কি করে স্যার? তুলনা করে। তাই এখন একটু খেয়াল করো, এইটা কিন্তু বড় হাতের x দিয়েছি, কারণ এখানে ছোট হাতের x আছে, দুইটা মিলে যাওয়া যাবে না। তাহলে আমরা এখানে বলতে পারি বড় হাতের x ইকুয়াল বলতে পারবো x মাইনাস হচ্ছে কি 1, আর এই ইকুয়াল আমরা বলতে পারবো তোমার হচ্ছে 4। আরেকটা বিষয় পাইছিলাম y ইকুয়াল আমরা বলতে পারবো বড় হাতের y ইকুয়াল হচ্ছে y প্লাস হচ্ছে 2, আর b ইকুয়াল আমরা বলতে পারবো হচ্ছে কি স্যার 3। তো তোমাদেরকে কিন্তু প্রথম একটা ক্লাসে আমি একটা বিষয় বুঝাইছিলাম, খেয়াল আছে কিনা একটু খেয়াল করো তোমরা, যে আগে থাকবে, যার মানে হচ্ছে যার আগে তোমার হচ্ছে প্লাস থাকবে, সেটা বলছিলাম যে আমরা উপবৃত্তের আকারের মতো মানে মনে রাখবো, তাহলে আমাদের জন্য সূত্রগুলো সহজ হবে। তার মানে দেখো x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার মানে মূলত x এর আকারটি উপরে আছে, তার নিচে যা হবে সেটা হবে a। x এর নিচে সাধারণত a থাকে, y এর নিচে সাধারণত b থাকে। তো বলছিলাম যার আগে মনে করো যে আগে থাকে, মানে যার আগে প্লাস থাকে, তাহলে প্লাস থাকলে সে হবে বড়। কিন্তু এখানে তো অধিবৃত্তের ক্ষেত্রে বড় ছোট বলতে কোনো বাহু নাই, কিন্তু আমরা মানে বড় ছোট বলতে কোনো বাহু নাই, কিন্তু সেটা আমরা ধরে নিব যাতে করে আমাদের অধিবৃত্তের মানে সহজ হয় আর কি। উপবৃত্তের মতো আমরা চিন্তা করবো, কারণ উপবৃত্তের সূত্রগুলা অধিবৃত্তের সূত্রের সাথে সবই সেম, দুই একটা পার্থক্য বাদে। তার মানে হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। আগে কি আছে স্যার? a আগে আছে। তার মানে আমরা মনে মনে ধরে নিব যে a is greater than b। এটার আকারে যদি তুমি চিন্তা করো তাহলে তোমার জন্য সহজ হবে। উপবৃত্তের আকারে চিন্তা করো, উপবৃত্তের এই a greater than b এর জন্য যত সূত্র ছিল এইখানে তোমার সেম সেই সূত্রগুলাই হবে। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবা। তো এখন আমাদেরকে কি বলছে স্যার? মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে মূলের প্রকৃতি আমরা এখান থেকে নির্ণয় করে দিলাম যে ইহা কি একটা অধিবৃত্তের সমীকরণ। এখানে সুন্দর করে লিখে দিতে পারো যে ইহাই হচ্ছে কি একটা অধিবৃত্তের সমীকরণ, কারণ আকারটা দেখো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। x স্কয়ার মানে x মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার, এই যে মাঝখানে মাইনাস, এটা দেখি তোমাকে আইডেন্টিফাই করা লাগবে যে এটা হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ। তাহলে লিখবা যে ইহাই অধিবৃত্তের সমীকরণ। ইহাই কি স্যার? অধিবৃত্তের সমীকরণ। তাহলে চলো এখন আমরা সেকেন্ড স্টেপ করব, কেন্দ্র বের করব। তো একটু খেয়াল করো বিষয়টা যে কেন্দ্র কিন্তু যে কোনো জায়গার ক্ষেত্রে আমরা কিন্তু জানি অধিবৃত্তের কেন্দ্র 0,0, উপকেন্দ্রের কেন্দ্র কিন্তু 0,0 ছিল। তাও আমি এখানে a greater than b, দ্যাট মিন্স হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার, এটার জন্য আমার অধিবৃত্তের চিত্রটা কেমন হবে একটু এঁকে দেই আর খেয়াল করো। চিত্রটা ছিল এরকম, মনে আছে? মানে আরেকটা বলে দিই, যে আগে থাকবে, যে চলকটা আগে থাকবে, x চলকটা আগে থাকবে না, তার মানে অধিবৃত্তের অক্ষটা দেখো x অক্ষের মধ্যে মনে করো যে এই কণিকটাকে ছেদ করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে আর কি, মনে থাকে যেন। যদি y টা আগে থাকবে তার মানে চিত্রটা y এর মধ্যে হবে, y অক্ষের মধ্যে হবে, মানে y অক্ষের মধ্যে হা করবে। এই বিষয়টা খেয়াল রাখো। তো এখানে বলছি কেন্দ্র বের করতে, তাই এখানে অধিবৃত্তের কেন্দ্র কত ছিল? 0,0। তো তোমার যদি একটু কষ্ট হয় মনে রাখতে অধিবৃত্তটা, তো উপবৃত্তের মধ্যে খেয়াল করো সেখানে কিন্তু a greater than b অথবা b greater than a এর ক্ষেত্রে কেন্দ্র কিন্তু আমার 0,0 ছিল। তাহলে একটু খেয়াল করো, এই যে আমি এখানে লিখতেছি কেন্দ্র হচ্ছে কি 0,0, তো এটা x এর মান, এটা হচ্ছে স্যার y এর মান, একটু বোঝা লাগবে তোমার। হ্যাঁ,
তো এটা তো x এর মান, এটা y এর মান। তো এখানে যে x মানে তো স্যার x না, এটা x মানে হচ্ছে x minus 1, এই যে x minus 1, y তো আর y না, এটা y plus 2। তার মানে আমি এখানে কি লিখতে পারবো স্যার, বড় হাতের x equal 0, x এর মান কত পাইছো, x minus 1 equal 0, দ্যাট মিন্স x এর মান তুমি একটা 1 পাইছো। আরেকটা কি পাচ্ছো, y equal হচ্ছে কি 0, এটা y এর মান, y equal 0, y তো আর y না, y ছিল y plus 2, তাহলে এই তো আমি y plus 2 equal 0, তার মানে y এর মান পাবো -2। তাহলে আমি এখানে স্থানাঙ্ক লিখতে পারি x, y এর স্থানাঙ্ক হয়ে যাবে 1, -2। দেখো আমরা কত সুন্দর করে কেন্দ্রগুলো বের করে ফেলছি। এখন তুমি যে বিষয়টা খেয়াল করবা সেটা হচ্ছে আমরা শীর্ষের স্থানাঙ্ক বের করতে চাইবো। তো শীর্ষের স্থানাঙ্কটা কেমনে বের করে তুমি একটু খেয়াল করো তো। শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, চলেন আমরা আগে একটু চিত্রটা একটু খেয়াল করি। যখন আমার a গ্রেটার দেন b ছিল তখন আমার শীর্ষের স্থানাঙ্কটা কি ছিল, একটু মনে আছে, +-a, 0। তাহলে এইখান থেকেও দেখো এটা কি আমার শীর্ষ না, এটা কি আমার শীর্ষ না, তার মানে শীর্ষের স্থানাঙ্ক মানে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক। তার মানে কেন্দ্র থেকে এই যে আমার শীর্ষ আছে তার মধ্যবর্তী দূরত্ব কত ছিল, আপনার a ছিল। তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে কি a, 0, কারণ x অক্ষের মধ্যে তোমার হচ্ছে কোটির মান 0, সেম এইটুকু হবে -a, 0। তাহলে একসাথে আমরা লিখতে পারবো হচ্ছে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে স্যার +-a, 0। তার মানে এটা x এর মান, এটা y এর মান। তাহলে বড় হাতের একটা x লিখবা, ইকুয়াল প্লাস তুমি এখানে একটা a দিবা, আর এই y ইকুয়াল তুমি এখানে কি দিবা, 0 দিবা। বিষয়টা বুঝছো কিনা, কারণ এটা তো x এর মান, এটা y এর মান, এটা ভুজের মান, এটা কুটির মান। তাহলে ভুজ হচ্ছে আপনার x, কুটি হচ্ছে আপনার y। তাহলে ভুজের মান এখানে +-a আছে। তো x তো আর x না স্যার, x মানে কি x -1। তাহলে এখানে সুন্দর করে লিখবে x -1 ইকুয়াল প্লাস আমাকে এখন একটু বলা লাগবে তোমার আসলে এর মান কত ছিল। এর মান তোমার ছিল এখানে 4, তাহলে এখানে আমরা লিখে দিব 4। তো এখন যে কাজটা তুমি এখান থেকে করবা, যে আসলে এখানে দুইটা আছে, একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তার মানে একবার তুমি প্লাস দিবা একবার মাইনাস দিবা। তাহলে আমরা একটু ধরে নিই যে প্লাস দিয়ে যদি এখানে প্লাস নিয়ে পাই কি হবে, দেখো x - 1 ইকুয়াল হচ্ছে 4, তার মানে x এই 1 উপরে নিয়ে যাও, 4 আর 1 হয়ে যাবে 5, তার মানে এবার x এর মান পাইছো 5। আবার যদি তুমি এখন মাইনাস নিয়ে পাও, এগুলো একদম ডিরেক্টলি করে ফেলবা, তা আমি তোমাকে লিখে দিচ্ছি। তার মানে x - 1 ইকুয়াল হচ্ছে -4, এই -1 উপরে চলে গেলে তুমি পাবা হচ্ছে +1, তাহলে -4 থেকে +1 চলে গেলে থাকবে x এর মান -3। তাহলে এখানে x এর স্থানাঙ্ক তুমি কত পাইছো, -3, আর x এর মান পাইছো 5। আর এই পাশে খেয়াল করো এখানে y ইকুয়াল হচ্ছে 0 আছে, তো এটা তো আমার y তো আর y না, এখানে y হয়ে গেছে কি স্যার y + 2। তাহলে এখানে আমরা y এর জায়গায় কি বসাই দিব, এই তো y + 2 ইকুয়াল 0। তাহলে y ইকুয়াল হচ্ছে -2। তাহলে আমরা স্থানাঙ্কগুলো কিন্তু এভাবে সুন্দর করে লিখতে পারি। কি লিখতে পারি, একবার x এর মান পাইছে 5, -2, একবার পাবা 5, -2, আরেকটি স্থানাঙ্ক পাবা -3, হচ্ছে কি -2। তার মানে এই দুইটাই হবে এখানে অ্যানসার। আশা করি তোমরা কেন্দ্র কিভাবে বের করছে, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক কিভাবে বের করছে এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে আসলে উপকেন্দ্র কিভাবে বের করা যায়। তাহলে একটু দেখি আমরা আসলে উপকেন্দ্র কিভাবে বের করা যায়। আমরা এই দুইটা বিষয় একটু মুছে ফেলি। তো তুমি এখানে উপকেন্দ্রটা খেয়াল করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক আসলে কি হয়ে যাবে, এই তো উপকেন্দ্রের হচ্ছে স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক একটু ভালো করে বোঝা লাগবে। কে বড় আছে স্যার, এই বড়, এই হচ্ছে সরি এখানে বড় ছোট বলতে তো কোনো কথা নাই, যে আগে থাকে সেই হচ্ছে কি আপনার তার জন্য সূত্র হবে। তাহলে এখানে কি আছে x²/a², এই আকারে চিন্তা করব, তার মানে a is greater than b, এই উপবৃত্তের যত সূত্র আছে সেটাই হবে। তাহলে আমরা উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক জানতাম হচ্ছে +-a, 0, তাহলে এখানে কিন্তু সেম হবে
a গ্রেটার দেন b এর ক্ষেত্রে ছিল প্লাস মাইনাস a, 0, তাহলে এখানেও সেম হবে। খেয়াল করো এই কেন্দ্র থেকে, এটা আমার হচ্ছে কি কেন্দ্র, আমার কি চেয়েছে উপকেন্দ্র, তাহলে এখানে একটা উপকেন্দ্র ছিল, এখানে একটা উপকেন্দ্র ছিল, তাহলে কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ছিল আমার AE, তার মানে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল AE, 0, আর এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে AE, এটার স্থানাঙ্ক হয়ে যাবে মাইনাস AE, 0, বিকজ অফ, একটু ভালো করে তোমার খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে যে এখানে যে এই ই আছে এই কমা হচ্ছে কি 0, তাহলে এখানে খেয়াল করো মাইনাস এই কমা 0 আছে, এখানে প্লাস হচ্ছে কি এই কমা 0 আছে, তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখতে পারি যে প্লাস মাইনাস এই কমা হচ্ছে 0। আচ্ছা, আমরা এখন বের করতেছিলাম উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়েছিলাম হচ্ছে কি প্লাস মাইনাস a, 0, তাহলে এটা হচ্ছে আপনার x এর মান, এটা y এর মান, তাহলে আমরা এখানে লিখতে পারবো x ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস ae, আর তুমি এখানে লিখতে পারবা y ইকুয়াল হচ্ছে কি 0, কিন্তু আমি y এর ক্ষেত্রে একটু খেয়াল করো, y এর মান ছিল y প্লাস 2, তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে কি y প্লাস 2 ইকুয়াল 0, দ্যাট মিন্স y এর মান পেয়ে যাবা মাইনাস 2, কিন্তু x এর মধ্যে একটু খেয়াল করো, তুমি x এর মান তো তুমি জানো যে x মাইনাস 1, কিন্তু কথা হলো যে স্যার এখানে তো তুমি পাইছো a এর মান জানো, কিন্তু e এর মান কিন্তু তুমি জানো না, তাহলে e কি ছিল আমার উৎকেন্দ্রিকতা, তার মানে কিন্তু আমার উৎকেন্দ্রিকতার মানটা তুমি যদি বের করতে পারো তাহলে কিন্তু শুধুমাত্র তুমি প্লাস মাইনাস a এর মান তুমি জানবা। তো এই প্লাস মাইনাস এই তো আমরা আরো একভাবে বের করতে পারি, রুট ওভার কি ছিল a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, এটা কিন্তু তোমাদেরকে আমি শিখাইছিলাম, লিখে দিয়েছিলাম, আগের ক্লাসটা যারা করে আসো নাই অবশ্যই আগের ক্লাসটা করে আসো, তাহলে AE BE উৎকেন্দ্রিকতা বিষয়গুলোকে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে AE ইকুয়াল আমরা লিখতে পারবো রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে কি তোমার b স্কয়ার, তাহলে এখানে একটু খেয়াল করো এই যে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মান কত হয়ে যাবে, a মানে 4, তার 4 16, আর b এর মান কত আছে 3, মানে 3 3 9, 16 আর 9 কত হবে স্যার 25 হয়ে যাবে, তাহলে একসাথে আমি এটারে লিখতে পারবো, একটু খেয়াল করো এটার আমি একটু টান দিয়ে নিচে নিয়ে যাচ্ছি, এখানে x মাইনাস 1 ইকুয়াল পাবা প্লাস মাইনাস হচ্ছে 5, তো এখান থেকে একবার প্লাস নিয়ে করবা আর একবার কি করবা মাইনাস নিয়ে করবা, তাই আমি প্লাস দিলাম x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 5, তার মানে x এর মান পাবা একবার 6, আবার খেয়াল করো মাইনাস যদি নিয়ে পাই এখানে দেখবা x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে মাইনাস 5, এই মাইনাস 1 উপরে চলে গেলে প্লাস 1 হবে, মাইনাস 5 থেকে প্লাস 1 চলে গেলে থাকবে মাইনাস 4, তার মানে এইখানে দেখো x এর মান পাইছো 2টা, y এর মান পাইছো এখানে একটা, তাহলে স্থানাঙ্ক হবে 6, মাইনাস 2, আর তুমি আরো একটা পাবা 6, হচ্ছে মাইনাস হচ্ছে কি 4, এই দুইটা হবে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছো। তুমি চাইলে এখানে e এর মান উৎকেন্দ্রিকতা ইকুয়াল হচ্ছে রুট ওভার 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, কারণ আগে a ছিল এই কারণে b টা আগে হবে, বা তুমি মনে রাখতে পারো এই আকারে যে a গ্রেটার দেন b, উপবৃত্তের ক্ষেত্রে a গ্রেটার দেন b এর জন্য সূত্রটা ছিল রুট ওভার 1 মাইনাস ছোট বাহুর স্কয়ার ডিভাইডেড বাই বড় বাহুর স্কয়ার, কিন্তু অধিবৃত্তে তো আর মাইনাস হবে না, সেটা প্লাস হয়ে যাবে, তো সেটা দিয়ে তুমি e এর মান বের করে এখানে লিখে ফেলতে পারো, অথবা সবচেয়ে শর্টকাট নিয়ম হচ্ছে a ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দিয়ে তুমি ডাইরেক্ট এখানে তুমি মানটা বের করে ফেলতে পারবা। আশা করি এরকম বড় একটা সমীকরণ দেয়া থাকলে তুমি কিভাবে কেন্দ্রের প্রকৃতি, শীর্ষ, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলা কিভাবে বের করা যায় আমরা আগে আদর্শ আকারে নিব, আর এই নিয়মটা ফলো করব, তাহলে এখানে বিস্তারিত যত মানে যেভাবেই আসুক সমীকরণ, ছোট সমীকরণ আসুক বড় সমীকরণ আসুক, মানে যেভাবেই আসুক তুমি আশা করি এই নিয়মটা ফলো করলে অবশ্যই ভালো করতে পারবা। আচ্ছা, এখন আমরা আরো একটা টাইপ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, তো ওই টাইপটা বলার আগে এখানে একটু মিস্টেক হয়েছিল সেটা একটু খেয়াল করো,
যে স্থানাঙ্ক সাধারণত প্রথমে x হয় তারপরে y হয়, আগে x হয় তারপরে y হয়। তাহলে এখানে x এর মান তুমি একটা পাইছো 6, তাহলে 6 আর হবে -2 আর একটা -4 আর -2 হবে। তো এটা একটু সুন্দর করে লিখে নিও যাতে ভুল না হয়। তাহলে চলো আমরা পরবর্তী যে অঙ্কটা আছে, যে টাইপটা আছে সেটা নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে যে উপবৃত্ত বলুক, পরাবৃত্ত, অধিবৃত্ত, যেই অঙ্ক হোক না কেন, তুমি আগে অঙ্কটা খুব ভালো করে পড়বা, দেখবা যে কি কি ইনফরমেশন দেয়া আছে আর কি কি ইনফরমেশন দেয়া আছে, যে এখান থেকে তোমার কি বলছে বের করতে। আবার বলি যে কি কি ইনফরমেশন দেয়া আছে এটা একটু খেয়াল করবা, আর কি বলছে বের করতে। তো যেটা বলছে বের করতে সেটার ইনফরমেশন যদি দেয়া না থাকে তাহলে সেটা আগে আমরা বের করব, তারপরে ওই সমীকরণ বা ওই সূত্রের মধ্যে আমরা মানটা বসাই দিব, তাহলে কিন্তু আমরা সমাধানটা পেয়ে যাব। সেম এখানে একটু খেয়াল করো, তোমাকে বলতেছে যে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য তোমার দেয়া আছে 24 আর উপকেন্দ্র দ্বয় দেয়া আছে 0, ±13। তোমাকে দুইটা বিষয় বলছে বের করতে, যে অধিবৃত্তের যে সমীকরণটা আছে এটা বের করো আর পরামিতির স্থানাঙ্ক বের করো। তো পরামিতির স্থানাঙ্ক হচ্ছে মানে x, y এর মান চাইছে তোমার কাছে বের করতে। তো এখন আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে আমাদের অধিবৃত্তের সমীকরণ কিন্তু দুইটা, একটা হচ্ছে x² - a² y² / b² = 1 আর একটা ছিল y² / b² - x² / a² = 1। তাহলে এই দুইটা সমীকরণ দেওয়া আছে। তো আসলে আমার এই ইনফরমেশন দেখে আমার বোঝা লাগবে যে কার আগে প্লাস আছে, মানে কে আগে আসছে, এ আগে আসছে নাকি বি আগে আসছে, কার আগে প্লাস আছে সেই বিষয়টা বোঝা লাগবে। যদি তোমার ইনফরমেশন থেকে তুমি না বুঝো তখন তুমি ডিরেক্ট ধরে নিতে পারো যে x² / a² - y² / b² = 1, যে কোনো একটার আগে তুমি ধরে নিতে পারো। কিন্তু আমি কিন্তু এই সমীকরণ থেকে কিন্তু আমি সেই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারি। যেমন দেখো, তোমার কিন্তু এখানে উপকেন্দ্র দেওয়া আছে 0, ±13। তা তুমি এটা বুঝতেই পারতেছো যে যদি আমার এরকম হতো, খেয়াল করে একটু, যে আমি বুঝতেই পারতেছি যদি x অক্ষের মধ্যে হা করতো তোমার অধিবৃত্তটা, তখন কিন্তু এই যে উপকেন্দ্র সেখানে তোমার হয়ে যেত কি a, 0 আর এখানে ছিল তোমার হচ্ছে -a, 0, তার মানে একসাথে লিখতে পারবা +-a, 0। কিন্তু এখানে দেখো আগে 0, তার মানে হচ্ছে +-13। তার মানে তুমি ইজিলি বুঝতে পারতেছো আমার অধিবৃত্তটা x অক্ষে হচ্ছে না, আমার অধিবৃত্তটা হচ্ছে y অক্ষের মধ্যে। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করে ফেলছি যে আমার অধিবৃত্তের সমীকরণটা সাধারণত এই আকারে হবে, যে এরকম হবে, এরকম হবে। বুঝা গেছে? কারণ হচ্ছে দেখো এখানে x এর মান 0 আর তুমি এখানে y এর মান পেয়েছো +-13। তো y অক্ষের মধ্যে এনে ভুজের মান 0, y অক্ষের মধ্যে কি হয়, ভুজের মান 0 হয়। তার মানে আমার চিত্রটা সাধারণত এরকম হবে। তার মানে আমরা এখানে প্রথমে লিখে নিতে পারি যে ধরি যে অধিবৃত্তের সমীকরণ, স্যার অধিবৃত্তের সমীকরণ এই যে লিখে দিলাম, অধিবৃত্তের সমীকরণ হয়ে যাবে তোমার y² / b² - x² / a² = 1। তো এইখানে তো আমরা বলা লাগবে না যে a is greater than b নাকি b is greater than a। আর তুমি যদি উপবৃত্ত দিয়ে করতে চাও, মনে মনে রাখো, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে যে আগে থাকবে, যে আর আগে প্লাস থাকবে সেই বড়, মানে b greater than a এর জন্য উপবৃত্তে যে সূত্রগুলো হয়েছে অধিবৃত্তের এই অঙ্কের মধ্যে সেম সূত্রগুলো হবে। তো এখন একটু খেয়াল করি আমরা যে আসলে এই যে অধিবৃত্তের সমীকরণটা আমি এখানে লিখছি, এখানে আসলে কি কি বের করা যায়। এই b এর মান, a এর মান বের করতে পারবো আর কেন্দ্রের মান আমি এখানে বের করতে পারবো। তো তোমার এই অঙ্কের মধ্যে আরো সুন্দর করে একটা কথা লেখা ছিল, এখানে কেন্দ্রের মান হচ্ছে আমার 0 থাকে। মানে এটা বলতে পারে যে অধিবৃত্তের r অক্ষকে আমার হচ্ছে স্থানাঙ্কের x অক্ষ এবং অধিবৃত্তের হচ্ছে কি অনুবন্ধী অক্ষকে আমার হচ্ছে স্থানাঙ্কের y অক্ষ, তার মানে দুইটার স্থানাঙ্ক সেম জায়গায় আছে, তার মানে কেন্দ্র 0, 0। তার মানে এখান থেকে কেন্দ্রের মান তোমার বের করা লাগবে না, আর এখানে b বাহুর মান বের করবা, a বাহুর মান বের করবা, তাহলে কিন্তু আমি এখানে অধিবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তো আসলে a আর b বাহুর মানটা বের করার জন্য তোমার এখানে ইনফরমেশন আছে দুইটা, একটা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, একটা আছে উপকেন্দ্রদ্বয়। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা আমরা একটু ভালো করে বুঝবো। অনুবন্ধীটা কি ছিল মনে আছে তোমার, মানে ক্ষুদ্র অক্ষ, অনুবন্ধী ছিল স্যার ক্ষুদ্র। তো এখন খেয়াল করেন
এইটা কিন্তু x কিন্তু সারা জীবনই এই থাকবে, আর y কিন্তু সারা জীবন আপনার b থাকবে, খালি নাম চেঞ্জ হবে। এখন এখানে চিত্রটা যেহেতু এখানে হইছে, তার মানে এটা হচ্ছে তোমার বৃহৎ অক্ষ, তার মানে এটা হবে তোমার r অক্ষ, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে অনুবন্ধী মানে ক্ষুদ্র অক্ষ। তার মানে আমি বলতে পারবো এখানে ছিল অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত ছিল 2a, তাহলে আমরা এখানে বলতে পারবো যে অনুবন্ধী, খেয়াল করো, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে তোমার 2a ইকুয়াল হচ্ছে 24, তার মানে এর মান তুমি পেয়ে গেছো 12, এর মান খুব সহজে পেয়ে গেলাম। এখন আমার কথা হলো যে স্যার আমার তো বি এর মান বের করা লাগবে, তো আসলে বি এর মানটা কিভাবে বের করব? আমার কিন্তু আরো একটা ইনফরমেশন দেয়া আছে, এই ইনফরমেশন থেকে আমি সুন্দর করে বি এর মান বের করতে পারি। তো উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্রটা কি ছিল মনে আছে? 0, এই আকারের জন্য যে আগে যদি বি থাকে, মানে বি ক্ষেত্রে এর ক্ষেত্রে সূত্রটা আমার ছিল 0, প্লাস মাইনাস বি, তাহলে কম্পেয়ার করতে পারি এটা 0 মান আর প্লাস মাইনাস বি ইকুয়াল কত হবে? প্লাস মাইনাস 13, যেহেতু প্লাস মাইনাস আছে দুই জায়গায়, তাহলে আমি শুধু একবারে বি ইকুয়াল 13 লিখতে পারি। তাহলে এখানে লিখবো যে, একবার লিখতে পারো সুন্দর করে চাইলে লিখতে পারো যে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে 0, প্লাস মাইনাস বি ইকুয়াল 0, প্লাস মাইনাস 13, দ্যাট মিনস বি ইকুয়াল হচ্ছে কি 13। এখন কথা হলো স্যার আমার তো দরকার হচ্ছে বি এর মান বের করা, তো বি এর কিন্তু একটা শর্টকাট সূত্র জানো, বি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল হচ্ছে 13, ঠিক সূত্র লিখে ফেলবা। এখানে কাজ করতে জানো যে ই এর সূত্রটা আলাদা লিখলাম, দেন ই এর মানটা বের করে এখানে বসায় বি এর মান বের করলাম, এটা একটা লেন্থি প্রসেস হয়ে যাবে, অনেক সময় লাগবে, তো সেই কাজটা আমরা করতে যাব না। এখানে বর্গ করে দাও স্যার, তাহলে এখানে পাবা বি স্কয়ার প্লাস এ স্কয়ার, বর্গ করে দিয়েছি তাহলে রুট কাটা 13 13 হয়ে যাবে 169। তো দরকার কার মান স্যার? বি স্কয়ার মান দরকার, তাহলে বি স্কয়ার এ স্কয়ার ওই পারে নিয়ে যাও, 169 মাইনাস এ স্কয়ার, এর মান পাইছো তুমি 12, তার 12 এর বর্গ করলে 144 হবে, তাহলে 169 থেকে 144 বিয়োগ করে দিলে তুমি পাবা 25, দ্যাট মিন্স বি এর মান এক্স্যাক্টলি ইউ উইল, মানে ইউ গট কত 5, তাহলে বি এর মান আমরা কত পাইলাম? 5 পাইছি, বর্গমূল করে দিলে এটা বি হয়ে যাবে আর রুট ওভার 25, দ্যাট মিন্স হচ্ছে 5 পেয়ে যাবা। তাহলে তুমি এর মানও জানছো স্যার, বি এর মানও তুমি জেনেছো, তার মানে হচ্ছে এই 1 নং সমীকরণে কিন্তু তুমি চাইলেই মানটা বসাই দিলে আমরা অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। সো চলেন আমরা একটু লিখে দেই, এই তো 1 নং সমীকরণ, যেখানে y স্কয়ার বাই বি স্কয়ার মান হয়ে যাবে 5 5 25, মানে 5 এর স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার মান 12, তার মানে তুমি এখানে 12 এর স্কয়ার তুমি লিখতে পারো ইকুয়াল 1 হয়ে যাবে। বি স্কয়ার মানে 25, তো মানে আমি একবার 5 এর স্কয়ার লিখতে পারি, যে 5 এর স্কয়ার, a স্কয়ার মানে কত? এর মান হচ্ছে তোমার এখানে পাইছো 12, দ্যাট মিন্স হচ্ছে 12 এর স্কয়ার, তাহলে এইহাই হচ্ছে আমার কি অধিবৃত্তের সমীকরণ। সুন্দর করে লিখে দিবা যে ইহাই আমার অধিবৃত্তের সমীকরণ। তার মানে কিন্তু যদি 4 মার্কের প্রশ্ন আসে তাহলে কিন্তু তুমি 2 মার্ক পেয়ে গেছো, কারণ একটা পার্ট করে ফেলছো। এখন দ্বিতীয় পার্টটা একটু খেয়াল রাখো, তোমার বলছে যে স্যার পরামিতিক স্থানাঙ্ক বের করো, তো পরামিতিক স্থানাঙ্ক যদি বলে তোমাকে বের করতে, তাহলে তুমি এভাবে বের করবে, একটু খেয়াল রাখো যে যদি আমার আগে y স্কয়ার বাই বি স্কয়ার, কার আগে স্যার প্লাস আছে? b এর আগে প্লাস আছে, হ্যাঁ, যার আগে b এর আগে, উপবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা b গ্রেটার দেন a, মানে যার আগে প্লাস থাকবে, তাহলে b এর আগে প্লাস আছে, এখানে তো বড় ছোট দেখা লাগবে না, যার আগে প্লাস আছে, তো মনে রাখবা যেহেতু এখানে b এর আগে প্লাস আছে, তার মানে স্থানাঙ্কের ক্ষেত্রে মনে রাখবা এখানে x ও y এর স্থানাঙ্ক, তো x ইকুয়াল হচ্ছে a tan থিটা আর y ইকুয়াল হচ্ছে কি b হবে sec থিটা হবে। তো তুমি যে কাজটা করতে পারো, এটার একটা প্রমাণ আছে বই, তুমি চাইলে সুন্দর করে দেখে নিতে পারো। তো আমরা এখানে এই কাজটা করতে পারি, একটু ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু এর মানটা খুব সুন্দর করে জানো, তাই না? এর মানটা তো আমরা সুন্দর করে জানি, তাহলে আমরা x ইকুয়াল কি লিখতে পারি? খেয়াল করেন তো, x ইকুয়াল এর মান কত পাইছো তুমি স্যার? এর মান পাইছো তুমি 12, তাহলে x ইকুয়াল হচ্ছে কি 12, তুমি এখানে এই যে tan থিটা এই মানটা তুমি 1 নং সমীকরণে বসায় দাও, x ইকুয়াল tan থিটা মানটি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেন তুমি ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে y এর মানটা ইজিলি পেয়ে যাবা, সেটাই আমরা দেখব। তাহলে চলো এখন হচ্ছে কি আমরা মানটা বসায় দিব।
তাহলে এখানে যদি 1 নং সমীকরণে তুমি মানটা বসাই দাও, x এর মান কত পাইছো 12 tan থিটা, তাহলে এখানে তুমি পাবা y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে 12 12 হচ্ছে 144 আর tan স্কয়ার থিটা হয়ে যাবে। আর তুমি নিচে পাবা হচ্ছে a স্কয়ার, নিচে তুমি কি পেয়ে যাবে a স্কয়ার। তো আমরা কিন্তু একটু ভালো করে খেয়াল করো, এর মান কত পাইছিলাম স্যার 12 না, তাহলে 12 কে স্কয়ার করে দিলে তুমি পাবা 144 ইকুয়াল তুমি এখানে পাবা 1। তো 144 144 তুমি কেটে দাও, পাবা y স্কয়ার। একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু b এরও একটা মান পাইছিলাম 5, তাহলে 5 যদি এখানে বসাই দাও 5 এর স্কয়ার মানে কত হবে 25 হয়ে যাবে। তাহলে এখানে লিখবা 5 এর স্কয়ার মানে হচ্ছে তোমার এখানে 25, হ্যাঁ y স্কয়ার বাই 25, এখানে পাবা মাইনাস শুধু tan স্কয়ার থিটা, এটা ওই পারে নিয়ে যাও, তাহলে তুমি পাবা 1 প্লাস হচ্ছে কি tan স্কয়ার থিটা। একটা সুন্দর সূত্র জানো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল যদি 1 হয়, তাহলে tan স্কয়ার থিটা যদি ওই পারে নিয়ে যাও 1 প্লাস tan স্কয়ার থিটা সমান তুমি লিখতে পারবা sec স্কয়ার থিটা। তো তোমার মান তো দরকার y এর মান দরকার না স্যার, তাহলে এখানে y স্কয়ার রাখো, এই 25 কে তুমি ওই পারে গুণ করো, তাহলে একবারে লিখে দিলাম 25 sec স্কয়ার থিটা। তাহলে এখানে যদি তুমি বর্গমূল করো তাহলে 2 আর রুট কাটা চলে যাবে, y ইকুয়াল পাবা 5 sec থিটা। তাহলে এই যে দেখো এখানে তুমি y এর মান পেয়ে গেছো আর আগে এখানে x এর মান পেয়ে গেছো। তাহলে এখানে পরামিতিক স্থানাঙ্কটা হয়ে যাবে x, y ইকুয়াল x এর মান কত পাইছো 12 হচ্ছে কি tan থিটা, কমা হচ্ছে 5 হচ্ছে কি sec থিটা। ইহাই হচ্ছে কি পরামিতিক স্থানাঙ্ক। আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও, আমি তোমার পরবর্তীতে সেই ক্লাস বা সেই অঙ্কটা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।